স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। হাসিনা সরকারের শেষ ৩ বছরে প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে গচ্চা দিয়েছেন প্রায় ২৮,০০০ কোটি টাকা। রেমিটেন্সের উচ্চ ফি ও বিনিময় হারের অস্থিরতায় ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই বিপুল অর্থ খুইয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশি প্রবাসীরা। গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এক গবেষণায় এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। বিস্তারিত রিপোর্টে। কাজ নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার মতো দেশে গেলে বাংলাদেশি কর্মীদের খরচ পড়ে নেপাল, ভারত ও পাকিস্তানের তুলনায়ও অনেক বেশি। উপার্জিত অর্থ দেশে পাঠাতে গিয়েও বাংলাদেশি প্রবাসীদের গুনতে হয় বাড়তি অর্থ। ২০২৪ সালে $১০০ দেশে পাঠাতে গড়ে খরচ হয়েছে $৯.৪০। এর মধ্যে লেনদেন ফি ছিল $৩ আর বাকি $৬.৩০ গেছে বিনিময় হারে। একই পরিমাণ অর্থ ভারতে পাঠাতে ব্যয় $2.৮০ ও পাকিস্তানে $5.১০। এমন চিত্র উঠে এসেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এক গবেষণায়। এটি পরিচালনা করেন বিশ্ব ব্যাংকের পরামর্শক হোসাইন সামাদ, যাতে বিশ্ব ব্যাংকের রেমিটেন্স প্রাইসেস ওয়ার্ল্ড ওয়াইড RPW ডেটাবেস ব্যবহার করা হয়। রেমিটেন্সের টাকাটা পাঠাচ্ছে, আমরা খুব খুশি, এই বেশি আসছে কম আসছে, কিন্তু ওই টাকাটা পাঠাতে যে ওরা যে বাড়তি খরচের মুখে পড়তে, সেইটা নিয়ে আমাদের কোনো এদিক। গবেষণা বলছে ২০২৪ সালেই অতিরিক্ত লেনদেন ফি ও বিনিময় হারের কারণে বাংলাদেশি অভিবাসীরা হারিয়েছেন $১.৩ বিলিয়ন, যা প্রায় ১৫,৮৬০ কোটি টাকা। এই $১.৩ বিলিয়ন অতিরিক্ত ব্যয় করেছেন প্রায় ৬৫ লাখ প্রবাসী কর্মী। লেনদেন ফি ও প্রতিকূল বিনিময় হারের মাধ্যমে কার্যত এই অর্থ দেশের বাইরে চলে গেছে বলে উঠে আসে গবেষণায়। এদিকে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত, অর্থাৎ হাসিনা সরকারের শেষ দিকে, বাংলাদেশি অভিবাসীরা অতিরিক্ত গচ্চা দিয়েছেন $২.৩ বিলিয়ন। আমাদের যে প্রতিযোগী দেশগুলো রয়েছে, বিশেষ করে যে ভারত, নেপাল, পাকিস্তান, এদের তুলনায় অনেকটাই বেশি। এবং ভারত, নেপাল এবং পাকিস্তানে যেটা দেখা যায় যে তাদের অনেক রেমিটেন্স এজেন্ট থাকে এবং আসলে ব্যাংকও এখানে অনেকটা সহযোগিতা করে, কিন্তু বাংলাদেশে দেখা যায় উল্টো। মানে এখানে যে ব্যাংকের দিক থেকে সহযোগিতা সেটা যেমন কম, তেমনি করে আসলে এখানে ফিটাও বেশি। 24 হচ্ছে 1.2, আর যদি আপনার 22 থেকে 21 পর থেকে 24 পর্যন্ত যদি ধরেন, টোটাল কিন্তু তারা এক্সট্রা দিছে 2.3 এক্সট্রা, একে খরচেই গেছে। সৌদি আরবে লেনদেন ফি সবচেয়ে বেশি বেড়েছে, তারপরেই আছে মালয়েশিয়া। সাদিয়া লাবনী, ২১ টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম বন্দরের সেবায় ৩০% মাশুল বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। বলছেন, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এমন পদক্ষেপে চাপে পড়বে আমদানি রপ্তানি বাণিজ্য। অর্থনীতিবিদরা বলছেন, বন্দরের মাশুল বাড়লে ব্যবসার ব্যয়ও বাড়বে, যা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। বিপাকে পড়তে পারেন সাধারণ ভোক্তারা। বিস্তারিত প্রতিবেদনে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, তার সাথে আছে ট্রাম্পের শুল্কের চাপ। এসব সামলাতেই যখন হিমশিম খাচ্ছেন দেশের ব্যবসায়ীরা, তখন নতুন করে যুক্ত হয়েছে আমদানি রপ্তানিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৩০% ট্যারিফ বা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত। ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতির এই কঠিন সময়ে এমন সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা। বর্ধিত এই মাশুল কার্যকর হলে ব্যবসার খরচ বাড়বে। পোর্ট কিন্তু ভালোভাবেই রান করছে, মানে পারফরমেন্স ভালো, রান করছে ভালো, তো হঠাৎ করে এখানে ট্যারিফ বৃদ্ধির মানে কি কারণ ঘটলো, এটা আমাদের কাছে বোধগম্য নয়। আর এই ট্যারিফ বৃদ্ধি ঘটলে যেটা ঘটবে, যে এই যে পণ্য নানা কারণে আটকে থাকতেছে, তখন দেখা যাবে যে এই পোর্ট ড্যামারেজ বেড়ে গিয়ে এটা মানে তখন মানে কারো সীমার বাইরে চলে যাবে। অর্থনীতিবিদদের মতে, এ সময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমদানি পণ্য আরো ব্যয়বহুল হবে, রপ্তানিতেও খরচ বাড়বে। ব্যবসায়ীদের বাড়তি সেই খরচ সরাসরি চাপিয়ে দেওয়া হবে ভোক্তার ঘাড়ে। হুট করে যদি শুল্ক বাড়ানো হয়, তাহলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের মানে আতঙ্ক কাজ করবে এবং পাশাপাশি দিন শেষে এটি কিন্তু আমাদের ভোক্তার উপরে এসে পড়বে, যাতে করে যে মূল্যস্ফীতি, চলমান যে মূল্যস্ফীতি, এটাকে আরো উস্কে দেবে। এখন বন্দর কর্তৃপক্ষ যেসব মাশুল আদায় করছে, তার বড় অংশই ১৯৮৬ সালে নির্ধারণ করা। এরপর ২০০৭ ও ২০০৮ সালে 5টি খাতে মাশুলের হার বাড়ানো হয়। এরপর ২০১২ সালে আরও এক দফা মাশুল বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর করা হয়নি।
সাদিয়া লাবণী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সবশেষ কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 370 পয়েন্ট কমে দাঁড়ায় 41,456 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 278 পয়েন্ট কমে অবস্থান করছে 25,388 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 11 পয়েন্ট কমে অবস্থান করছে 4,661 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,593 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 12 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 721 পয়েন্ট কমে অবস্থান করছে 81,463 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,217 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সেপ্টেম্বর 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে 68.44 ডলারে, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল 0.74 ডলার কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে 3,337 ডলারে, যা আগের দিনের চেয়ে 33.38 ডলার কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে 38.16 ডলারে, যা আগের কার্যদিবসের তুলনায় 0.91 ডলার কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত আছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 14,712 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 241 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেডের সেপ্টেম্বর 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 538.25 সেন্টস, যা গত দিনের চেয়ে 3.25 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 68.23 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.48 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। অক্টোবর 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 16.29 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.28 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 55.98 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.36 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 75 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 85 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 160 টাকা 10 পয়সা এবং বিক্রয় মূল্য 169 টাকা 44 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 141 টাকা 33 পয়সা, বিক্রি হচ্ছে 148 টাকা 50 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 79 পয়সায় আর বিক্রি হচ্ছে 85 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 43 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 51 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 33 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 50 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 35 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 14 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 28 টাকা 66 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 29 টাকা 59 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।